আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। পহেলা বৈশাখকে সম্প্রীতির প্রতীক উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গৌতম বুদ্ধের অহিংস সাম্যের বাণী অনুসরণ করে শান্তি ফিরুক সবখানে। বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে প্রস্তুত সেনাবাহিনী। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। প্রার্থনা হল। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপবিহারাধ্যক্ষদ্বয় দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির নিদর্শন। তাই দলমত নির্বিশেষে সবাইকে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মতের ভিন্নতা থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা উচিত। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সবার। আমাদের এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বহাল রাখতে হবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার। তবে শোভাযাত্রার আগেই চারুকলায় ফেসিবাদের মুখবয়বে আগুন দেওয়া দুর্বৃত্তকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। আর র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে, সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখবয়ব সহ 2টি মোটিফ নতুন করে নির্মাণ করা হচ্ছে। আলো জানাচ্ছেন দীপন দেওয়ান। সিসি ফুটেজে দেখা যাচ্ছে শনিবার ভোর 4:44 মুখে মাস্ক পরে দেয়াল টপকে চারুকলার ভেতরে ঢুকছে এক যুবক। ফ্যাসিবাদের মুখাবয়বের কাছে তরল পদার্থ ঢালছে, পরে আগুন ধরিয়ে আবার দেয়াল টপকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যাচ্ছে। আগুনের এই ঘটনায় সবাই হতবাক হলেও শোভাযাত্রার জন্য আরো উদ্যমে প্রস্তুতি নিচ্ছে চারুকলা অনুষদ। কেউ তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন বিভিন্ন মোটিভ, আবার কেউ ব্যস্ত বিভিন্ন প্রতিকৃতি নির্মাণে। পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাবয়বও ফের নির্মাণের চেষ্টা চলছে। রাত্রে পোস্টার লাগানো হয়েছে, তারপরে যে ভাঙ্গা ভঙ্গা যেগুলো পুড়ে গেছে সেগুলো ঠিক করেছি। কালকে তো মনে করেন আমরা সকালবেলায়, কালকে পহেলা বৈশাখ, আজকে মনে করেন সারা রাত কাজ করলে সারে যদি লাগে সারা রাত করতে পারবো। রমনার বটমূলে কোনো বোমা মিললে কিভাবে বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে তারই একটি মহড়া করে ডিএমপির সিটিটিসি ইউনিট। মহড়া পরিদর্শন শেষে বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। অন্যদিকে রমনার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে র্যাব মহাপরিচালক বলেন, চারুকলায় অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তায় নিয়োজিত কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন র্যাব মহাপরিচালক। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন দেয়া যুবককে শনাক্ত করা হয়েছে।
চারুকলার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, আগুন দেওয়া ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার নাম রবিউল ইসলাম রাকিব। সে সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। আরাফাত, বর্ষবরণের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। জি ফারিয়া, যেমনটি জানেন যে আজকে বাংলা বর্ষ 1431-এর শেষ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তি আমরা যেটিকে বলে থাকি সেই দিন আজকে। এবং আজকের যে রাত, সেই রাত পোহালেই বাংলা নববর্ষ অর্থাৎ 1432 উদযাপিত হবে। বাংলাদেশের যে বিভিন্ন গোষ্ঠী আছে, জনগোষ্ঠী আছে, তাদের বাইরেও আমরা প্রতিবার যেমনটি দেখি যে বিভিন্ন বিদেশি পর্যটকরা এই নববর্ষ উদযাপনে অংশগ্রহণ করে। এবারও সেই রকম একটা আশা করা হচ্ছে এবং সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আসলে নববর্ষ উদযাপনের বিভিন্ন দিক আসলে সাজানো হচ্ছে। এবং আমরা এখন যেমনটি জানি যে এবছরের নববর্ষের স্লোগানটি হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এবং সেই মোটিভকে সামনে রেখে এই বছর ফ্যাসিবাদের যে প্রতিকৃতি অর্থাৎ শেখ হাসিনার একটি প্রতিকৃতি তৈরি করেছিল চারুকলা অনুষদ এবং ছাত্রলীগের একজন কর্মী সেটিকে আসলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় এবং পুনরায় সেটিকে আসলে তৈরি করা হচ্ছে। এবং আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে সেটির তৈরির প্রস্তুতি প্রায় শেষের দিকে। এছাড়া অন্যান্য যে ব্যানার, মাস্ক, ফেস্টুন যেগুলো নিয়ে আসলে পয়লা বৈশাখের মিছিল হয়ে থাকে, সেগুলো প্রস্তুতি পুরোপুরি শেষ। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আগামীকাল সকাল 9টা থেকে আসলে যে পয়লা বৈশাখের যে মিছিল সেটি শুরু হবে। এর বাইরে আমরা জানি যে পয়লা বৈশাখের উদযাপনের জন্য কালকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হয়েছে, যেখানে বাংলা ভাষাভাষী সঙ্গীত শিল্পীর পাশাপাশি আমরা যেমনটি জানতে পেরেছি যে অন্যান্য ভাষাভাষী এবং পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সঙ্গীত দল সেখানে অংশগ্রহণ করবে। এবং যেমনটি আমাদেরকে জানানো হচ্ছে যে এবারের পয়লা বৈশাখ শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্য নয়, বাংলাদেশে অবস্থানকারী যে কোনো জাতি গোষ্ঠী তাদের নিজস্ব উৎসব হিসাবে এটি পালন করবে। আর সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই তাহলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের পয়লা বৈশাখ হবে আনন্দময়, এমন আশা করছেন সবাই। ফারিয়া, এই ছিল আমার কাছে চারুকলা অনুষদ থেকে সর্বশেষ। আরাফাত, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে বৈশাখের প্রস্তুতি পর্ব পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ফেসিবাদী কায়দায় শিল্পীদের তৈরি মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছে। রুহুল কবির রিজভী আরও বলেন, আনন্দ শোভাযাত্রার নামটি আমদানিকৃত সংস্কৃতি না, এটি আমাদের ঐতিহ্য। এছাড়া সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের জন্য গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করা যাবে না বলে জানান তিনি। এই চারু এবং কারুকলা অনুষদে আজকে কারুকলার যারা এখানে শিল্পী, তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতাকে তো বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতাকেও অক্ষুণ্ণ রাখতে হবে। সারা দেশে পয়লা বৈশাখ উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা নববর্ষ 1432 বরণে প্রতি বছরের মতো এবারও ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করছে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ। বর্ষবরণের এই আয়োজনে অংশ নেবে 50টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন। সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের কাজ। চারুকলা অনুষদের আয়োজনে তৈরি করা হচ্ছে রং বেরঙের পাখা, হাড়ি, দোয়াত কলম, মুখোশ, হাতি, পালকি, লাঙল সহ নানা চিত্রকর্ম। পয়লা বৈশাখ উদযাপনে বরিশালে চলছে নানা আয়োজন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। উৎসবে পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সকল দুঃখ কষ্ট গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করবে তারা।
সকালে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীমা আরা রিনা। এ সময় মারমা, চাকমা, চংচঙ্গা, ব্রো, বম, ত্রিপুরা সহ পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষরা নিজস্ব বিভিন্ন পোশাক, ঐতিহ্যবাহী পরিচ্ছদ নিয়ে র্যালিতে অংশ নেয়। বছর শেষ দিন, যেহেতু বছরকে বিদায় জানিয়ে আবার নতুন বছরকে শুভেচ্ছা ও স্বাগতম জানানোর জন্য আজকে সবাই একত্রিত হয়েছি। 3 দিন ব্যাপী আমাদের পানি খেলাটা থাকবে। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করে থাকি। সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে। কাদের সুবিধা দিতে নির্বাচন ডিসেম্বর থেকে জুনে নেওয়ার চেষ্টা, এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দাবির বিপরীতে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা গণতন্ত্রের জন্য শুভ নয়। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলন ও ভাসানী জনশক্তি পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, 111-এর মতো -2 ফর্মুলা আবারও ব্যর্থ হবে। যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর এই সমস্ত আসা যাওয়া করছেন। এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করে গণফোরাম। সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ঐক্যমত কমিশনের সংস্কার বিষয়ে 158টি প্রস্তাবনার মধ্যে 56টিতে একমত আর 78তে দ্বিমত আছে তার। এদিকে কমিশনের সঙ্গে বৈঠক করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশও। বৈঠক শেষে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাংবাদিকদের বলেন, সংবিধানে বিসমিল্লাহ রেখে মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহ যুক্ত করার পরামর্শ দিয়েছে তারা। সংস্কার কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 109টিতে একমত জমিয়তে উলামায়ে ইসলাম। তো এই সরকারের কাছে আমাদের মূল দাবি ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এবং তার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করার প্রস্তাব করেছি। সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস আমরা পুনর্বহাল করার প্রস্তাব করেছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট পর্যালোচনা শেষে এই আদেশ দেন। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সাবেক ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আদালতে হাজির না হলে পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, 20 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী নাসরিন হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিজ্ঞ আদালত এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। কী প্রক্রিয়ায় তাকে দেশে আনা হবে। যদি তিনি দেশে না আসেন, এখানে কিন্তু পলাতক হিসাবে তিনি এই মামলা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। স্বৈরাচার সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক 7184টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন
আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইন বা নিবর্তনমূলক আইনের সংশোধনে রাজনৈতিক ঐক্যমত্যের সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। বিগত 15 বছর আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দলকে দমন করার জন্য মামলাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। সারা দেশে লক্ষাধিক হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। আমি প্রথমে আপনাদেরকে এই সময় যে খুব আলোচিত পট পরিবর্তনের পর সে সকল মামলা যাচাই বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, এরই মধ্যে ৭,১৮৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। সন্দিগ্ধ আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এজাহারভুক্তদের না, এবং পুলিশ ফরওয়ার্ডিংয়ে যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে না। রাজনৈতিক হয়রানি করার জন্য জঙ্গি সাজানো হয় নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক হয়রানি করার জন্য যদি শিবির সাজানো হয়, পিটিএ পুলিশে দেওয়া হয়, তাহলে মামলা করা হয় নাই? আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মামলা করা হয়েছে। আওয়ামী লীগের আমলে জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা পট পরিবর্তনের পর বের হয়েছে বলে জানান আসিফ নজরুল। সন্ত্রাসীদের জামিনের 4টা জিনিস ঘটেছে। এটা হচ্ছে আগের আমলে জামিন পাওয়া লোকরা আপনার বেল বন্ডে বের হয়ে গেছে। অনেক কিছু অধিকাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে। এই জামিনগুলো আবার আপিলের ডিভিশনে বেশ কিছু সংখ্যক বাতিল হয়েছে। শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিটের পর 90 দিনের মধ্যেই বিচার কাজ শেষ হবে বলে জানান উপদেষ্টা। এ সময় মডেল মেঘনা আলমের গ্রেপ্তারের প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে লুট হওয়া টাকা উদ্ধারের কাজ চলছে বলে জানান আইন উপদেষ্টা। $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে $88 মিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল ব্যতীত শর্ত পুনরায় বহাল করা হয়েছে। গত 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন 4 শাখার এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের দাবি জানানো হয়। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সরকারের সব ধরনের চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়। আগামী পৃথিবীতে মানবাধিকার নিয়ে কথা বলার আগে গাজার চিত্র সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে জুলাই আন্দোলনের শহীদ সাগর রহমানের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতিসংঘ এবং ইউনিসেফ সহ সব মানবাধিকার সংস্থার চোখ গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে গেছে। গাজায় গণহত্যার রক্তের দাগ নেতানিয়াহুর হাতে আছে। এই নেতানিয়াহুকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেন তাদের প্রত্যেকের গায়ে রক্তের দাগ রয়েছে বলেও মন্তব্য সার্জিসের। পুরো পৃথিবীতে মানবাধিকারের বড় বড় অনেক লেকচার দেয়, কিন্তু তাদের মানবাধিকারের চোখ, বিবেক সবকিছু ওই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। আমরা তাদেরকে বলি, আগামীর পৃথিবীতে আপনারা এইসব মানবাধিকারের বিভিন্ন বয়ান দেওয়ার আগে গাজার চিত্রটা সামনে আনবেন। এটা একটা গণহত্যা। এই গণহত্যার যে রক্ত, এই রক্তের দাগ নেতানিয়াহুর হাতে আছে। বাংলাদেশের স্মরণকালের সেরা সমাবেশ মার্চ ফর গাজা ফলহীন থাকবে না। জনগণ ও সরকারের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও এই সমাবেশ ভাবনা তৈরি করবে, যা ইসরায়েলের উপর চাপ তৈরি করতে পারে। এমনটাই মনে করেন সাবেক 2 সংসদ সদস্য, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। জানাচ্ছেন অরণ্য গফুর। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত মার্চ ফর গাজাকে ধরা হচ্ছে দেশের ইতিহাসের সেরা গণজমায়েত, যেখানে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অংশ নেয় ছেলে বুড়ো, নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ। কিন্তু ইহুদিবাদের সমর্থক পাশ্চাত্য যখন এসব বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তখন গাজা থেকে দূরবর্তী ঢাকার এ সমাবেশের প্রভাব নিয়ে সন্দিহান কেউ কেউ।
তবে বহুমুখী প্রভাব দেখছেন ইসলামী দলগুলোর নেতারা। এটা তো দুনিয়াবাসীর জন্য একটা মেসেজ, অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে, সমস্ত সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে যে বাংলাদেশ, এই মেসেজটা তো আমরা দুনিয়াতে দিতে পারলাম। বসে থেকে চুপ করে নির্লিপ্ত থাকাতে তো কোনো লাভ নেই, কারণ দুনিয়াব্যাপী এরকম কোটি কোটি মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে নিশ্চয়ই এর একটা আন্তর্জাতিক প্রভাব কিন্তু পড়বে ইসরায়েলের উপর। স্প্রাইট, কোকাকোলা, ফান্টা, লাইফ বয়, হারপিক পর্যন্ত, বাথরুমের জিনিস পর্যন্ত প্রতিটা সেক্টরেই ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করছি। এই 18 কোটি মানুষেরই বাংলাদেশে কমপক্ষে 5 কোটি মানুষ যদি ইসরায়েলি পণ্য বর্জন করা শুরু করে, তাহলে তাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে তারা একেবারেই পঙ্গু হয়ে যাচ্ছে। এ সমাবেশ শুধু মুসলিম উম্মাহ হিসেবে নয়, মানুষ হিসেবেও অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়কে সমর্থন করার কিছুটা দায়মোচন বলে মনে করেন সাবেক এ দুই সংসদ সদস্য। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মানুষ হিসাবে বিশ্বকে জানান দিতে চাই যে আমরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে আমরা আছি। আমরা বাংলাদেশ থেকে চেষ্টা করলাম পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে সে দেশগুলো যদি সোচ্চার হয় তাহলে ফিলিস্তিনের মানুষের এই দুর্দশা থেকে লাঘব হতে পারে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ সরকারের উপরে এই সমাবেশটা বিরাট চাপ সৃষ্টি করেছে। আমার মনে হয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ডিপ্লোম্যাটিক জোনে যারা কাজ করেন, এর একটা নৈতিক, একটা পলিটিক্যাল, একটা ডিপ্লোম্যাটিক প্রভাব সে সমস্ত কূটনীতিক পাড়ায় তারা তৈরি করার জন্য চেষ্টা করবেন। তাদের এটা এখন একটা নৈতিক এবং রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে পড়ল। গাজায় গণহত্যা বন্ধ না হলে বিভিন্ন উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানায় ইসলামী দলগুলো। দায়িত্ববোধের জায়গা থেকে তারা সে দায়িত্ব পালন করবে, এটাই আমি আশা করি। অরণ্য গফুর, RTV, ঢাকা। গাজীপুরে সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, দুপুর 2:30টার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়। এতে যমুনা সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি উদ্ধারের জন্য একটি রিলিফ ট্রেন কাজ করছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। শিল্প খাতে 33% গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। নতুন এই দর চলতি এপ্রিল মাস থেকেই কার্যকর হবে। BERC চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, 33% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সেই ক্ষেত্রে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে 31 টাকা 50 পয়সা থেকে বেড়ে হবে 42 টাকা। শিল্প খাতে 30 টাকা থেকে বেড়ে হবে 40 টাকা। ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলনে 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আশিক চৌধুরী বলেন, সংস্কারের পাশাপাশি বিনিয়োগের পাইপলাইন তৈরির কাজ করাই মূল লক্ষ্য। পরবর্তীতে নির্বাচিত সরকার বিনিয়োগ সম্মেলন আয়োজনের ধারা অব্যাহত রাখবে বলে আশা তার। এই সময় বিজয়ী চেয়ারম্যান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের নির্ধারিত 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। 25 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেবি অটো। দুপুরে কারওয়ান বাজারের প্রতিষ্ঠানটিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবি অটোর বেলাল হোসেন। তিনি বলেন, মানুষের স্বাদ ও সাধ্যের মাধ্যমে খুশি রাখতে 25 বছর ধরে কাজ করে যাচ্ছেন তারা। এই সময় ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের দেশে দেশে অব্যাহত রয়েছে বিক্ষোভ প্রতিবাদ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নামছেন ইউরোপ এশিয়ার সাধারণ জনতা। গাজায় গণহত্যার প্রতিবাদে শনিবার ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। ঢাকার এই কর্মসূচি নজর কেড়েছে বিশ্বের প্রভাবশালী বেশ কিছু সংবাদ মাধ্যমের। সামদানি প্রত্যয় রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বুলেট যখন খালি করছে মায়ের কোল, কেড়ে নিচ্ছে নিরীহ মুসলমানের প্রাণ, তখন নামধারী মুসলিম দেশগুলোর নেতারা ঘুমিয়ে থাকলেও সরব গোটা বিশ্ব। গাজায় গণহত্যা বন্ধ করে নেতানিয়াহুর বিচারের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানাতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ডাকে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষ অংশ নেয় মার্চ ফর গাজা কর্মসূচিতে। সকল ধর্মবর্ণ নির্বিশেষে লাখো জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হয় অবিচারের বিরুদ্ধে একাত্মতার মিছিল।
ঢাকার এই প্রতিবাদ শিরোনাম হয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট, টাইমস অফ ইসরায়েল সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। মার্কিন গণমাধ্যম এপি এক প্রতিবেদনে জানায়, গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানের কথাও উঠে আসে প্রতিবেদনে। মার্চ ফর গাজা কর্মসূচিকে সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে বিশ্বের সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে অভিহিত করেছে আরব নিউজ। এই বিক্ষোভে বিএনপি ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে আল জাজিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়ে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। এদিকে বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় 1 লাখ মানুষ নেতানিয়াহু ও তার মিত্রদের ছবিতে আঘাত করে বিক্ষোভ করেছে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েল। সামদানি প্রত্যয়, RTV। বিপিএল ফুটবলের সর্বশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে দারুণ জয়ের পর ফুরফুরে মেজাজে মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির সামনে 24 বছর পর লিগ শিরোপা জয়ের সুযোগ অনেকটাই সহজ হয়ে গেছে। তবে এখনই অগ্রিম কিছু ভাবতে চান না দলটির কোচ আলফাজ আহমেদ। এদিকে ক্লাব ফুটবলে বিদেশি কোচদের পাশাপাশি দেশি কোচদের মূল্যায়নের গুরুত্বের কথাও বলেন মোহামেডান কোচ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। খেলোয়াড়ি জীবনে এই সাদা কালো জার্সিতে নিজের ক্যারিয়ারের সুবর্ণ সময়টা পার করেছিলেন আলফাজ। কোচ হিসেবেও সাদা কালো শিবিরের ডাগআউটের এই মাস্টারমাইন্ড পার করছেন দারুণ সময়। লিগের 11তম রাউন্ডে বসুন্ধরা কিংসকে 2-1 গোলে হারানোর পর শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল মোহামেডান। বড় কোনো অঘটন না ঘটলে কিংসের সাফল্যের দুর্গে এবার হানা দিচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। হাতছানি 24 বছর পর লিগ শিরোপা জয়ের আর পেশাদার ফুটবলে প্রথমবারের মতো ট্রফি ছুঁয়ে দেখার, সেই সঙ্গে শিরোপা জিতলে আসন্ন এএফসি ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য সাদা কালোদের। এখনও খেলা 7টা বাকি আছে। আমি মনে করি যে প্রতিটা খেলা আমার কাছে খুবই মূল্যবান এবং প্রতিটা খেলার 3টা পয়েন্টই আমাদের জরুরি। তো এখনই চ্যাম্পিয়ন হয়ে গেছে আমি সেটা মনে করি না, কারণ আরও ভাইটাল ম্যাচ অনেকগুলো রয়ে গেছে। আপনি আসলে আরও 3-4 ম্যাচ না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে তো আমরা চ্যাম্পিয়ন ফাইটে আছি। অবশ্যই আমরা এটা ধরে রেখে এগিয়ে যেতে চাই। বিপিএল ফুটবলে হাই প্রোফাইল সব বিদেশি কোচের ভিড়ে দেশি কোচদের সাফল্য চোখে পড়ার মতো। আলফাজের চাওয়া, লাইসেন্সধারী দেশি কোচদের মূল্যায়ন করুক সংশ্লিষ্টরা। দেশি কোচরাও পারে, তাদের কাজের সুযোগ করে সুযোগ দিতে হবে এবং আসলে ভালো অনেক কোচই বাংলাদেশে এখনও আছে। আসলে কাজের জায়গা নাই, আমি মনে করি যে কাজের জায়গা পেলে অবশ্যই তারা ভালো করবে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।